একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে। দর্শক, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে জাতীয় স্বার্থে সঠিক তথ্যটা নিয়ে হাজির হতে হয়, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। গাজায় গণহত্যা ইস্যুতে ডক্টর ইউনুসকে জড়িয়ে একটি ফেসবুক পোস্ট এখন রীতিমতো ভাইরাল, যেখানে দাবি করা হয়েছে তিনি নাকি বলেছেন এটা ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয়, আমরা খামোখা এটা নিয়ে মাথা না ঘামাই। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল এমন কোনো মন্তব্য ডক্টর ইউনুস করেননি, কিন্তু ততক্ষণে এই মিথ্যা তথ্য ছড়িয়ে পড়েছে। ওদিকে বিএনপি মহাসচিব নাকি বলেছেন শেখ হাসিনাকে ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, এমন দাবি করে একটি পোস্ট ফেসবুকে ঘুরছে গেল প্রায় দুদিন ধরে। শেষ অবধি জানা গেল ওটাও মিথ্যা তথ্য। দেশের জনপ্রিয় গণমাধ্যমে যে ফটোকার্ড, সেই ফটোকার্ডের অবিকল নকল করে একের পর এক অপতথ্য আমাদের চোখে পড়েছে দর্শক, এবং সেখান থেকে সবচেয়ে সংবেদনশীল ৬টি অপতথ্যের ফ্যাক্ট চেক এখন আমার হাতে। শুরুতেই সেটা দেখে নিয়ে চলুন, তারপর আলাপে যাব। গাজায় গণহত্যার মধ্যে ডক্টর ইউনুসকে জড়িয়ে পুরনো গুজব ফিরে আসছে মিনিটে মিনিটে। এই যেমন প্রথম আলোর লোগো ব্যবহার করে ছড়িয়ে পড়ে ফটোকার্ডে দেখা যাচ্ছে ডক্টর ইউনুস বলছেন ফিলিস্তিন নিয়ে আমরা খামোখা মাথা না ঘামাই। তবে সত্যিটা সামনে আনলো রিউমার স্ক্যানার টিম। জানা গেল প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেননি, এবং প্রথম আলো এমন কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। পুরোটাই হয়েছে ডিজিটাল প্রযুক্তির কারসাজিতে। ওদিকে শেখ হাসিনাকে ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি, এমন শিরোনামে যমুনা টেলিভিশনের লোগো ব্যবহার করা ফটোকার্ড ফেসবুকে ভাইরাল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি ব্যবহার করে ছড়িয়ে দেয়া এই তথ্যটি যে গুজব, সেটাও জানা গেল ফ্যাক্ট চেক করে। সঠিক তথ্য হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কোনো মন্তব্য করেননি। যমুনা টেলিভিশনও এই ফটোকার্ডটি প্রচার করেনি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নকল ফটোকার্ড তৈরি করা হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে নামাজের মধ্য থেকে এক ব্যক্তি ক্যামেরার দিকে তাকিয়ে আছেন এবং কিছু একটা নির্দেশনা দিচ্ছেন। দাবি করা হয়েছে তিনি নাকি খুলনা মহানগর বিএনপির সভাপতি, চোখের ইশারায় আরেকজনকে বলছে ভিডিও করো। তবে রিউমার স্ক্যানার টিম জানিয়ে দিল বিষয়টি মিথ্যা। এটা বিএনপির কোনো নেতার নামাজ আদায়ের দৃশ্য নয়, মূলত এটা ভারতের দৃশ্য। আসামের ধুবড়ী থেকে লোকসভার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করা ভারতীয় রাজনীতিবিদ রকিবুল হুসেনের নামাজ আদায়ের দৃশ্য এটি। ওদিকে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করার পর অ্যালেক্স এন ওয়াং এবং নারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা মার্কিন কর্মকর্তা চাকরি হারিয়েছেন, এমন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে জানা যায় তথ্যটি মিথ্যা। ২রা এপ্রিল ট্রাম্পের বৈঠকের পর একাধিক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাকে বরখাস্ত করা হলেও সেখানে এই দুজন ছিলেন না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ছবি সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে, যেখানে লেখা রয়েছে জামাত ইসলামী ক্ষমতায় গেলেই মুক্তিযোদ্ধাদের বিচার করা হবে। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল এটাও মিথ্যা তথ্য। জামাতের আমির এমন বক্তব্য দেননি, এবং এই দাবিতে প্রচারিত ফটোকার্ডটিও ভুয়া। এখানেই শেষ নয়। ফেসবুকে যমুনা টিভির লোগো ব্যবহার করে একটি ভাইরাল ফটোকার্ডে দাবি করা হয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার নাকি বলেছেন জুলাই আন্দোলনে নিহত শিক্ষার্থী ১০০রও কম। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এমন মন্তব্য বদিউল আলম মজুমদার করেননি, এবং যমুনা টিভিও এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি। দর্শক, আজ ৬টি ফ্যাক্ট চেক নিয়ে কাজ করতে গিয়ে দেখা গেল বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক এবং আন্তর্জাতিক খবরগুলোকে বিকৃত করে মিথ্যা ছড়ানো হচ্ছে। অন্যদিকে সামাজিক ও ধর্মীয় ইস্যুতেও চলছে অপতথ্যের প্রচার। যথারীতি সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, ব্যবহার হচ্ছে ফেক অ্যাকাউন্ট বা পেজ। রাকিব হাসান, ৭১। দর্শক, আজ দিনভর যে সমস্ত গুজব এবং সেগুলোর ফ্যাক্ট চেক আমাদের সামনে হাজির হয়েছে, সেখান থেকে সত্যি খুব চ্যালেঞ্জিং ছিল বাছাই করে ৬টা তুলে ধরা, কারণ অনেক অনেক গুজবের মধ্যে আসলে বসবাস করতে হচ্ছে। আমরা আলাপটা করতে চাই, সমাধানটা খুঁজতে চাই। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এইচ.এম. সানজিদ সিদ্দিকী, এবং আছেন নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসান মোহাম্মদ শামসুদ্দিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং জনাব হাসান মোহাম্মদ শামসুদ্দিন, আপনার কাছে শুরুতে একটু আসতে চাই, মানে আপনি দেখেছেন নিশ্চয়ই যে ইদানিং একটা
ব্যাপার ঘটছে যে সময়ে যেই টপিকটা আলোচনায় আসে সেই টপিককে ঘিরে কন্টেস্টের মধ্যে থেকে এমন কিছু গুজব তৈরি করা হয় সত্য মিথ্যা, যেটা অনেকের কাছে পার্থক্য করাটা কঠিন হয়ে পড়ে। পুরনো গুজব, অন্য দেশের গুজব, সেটাকেও সামনে আনা হচ্ছে পরিকল্পিতভাবে, যেটা আজকে আমরা প্রধান উপদেষ্টার ক্ষেত্রেও দেখতে পেলাম যে একটা ফেক কার্ড তৈরি করা হচ্ছে। এরপরে আমরা কিছুদিন আগেও দেখেছি নির্বাচন নিয়ে কথা হচ্ছিল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব, তাকে ঘিরেও মিথ্যাচার চলেছে। সব কিছু মিলে আসলে আপনার কাছে জানতে চাই, দেশের জন্য, পরিস্থিতির জন্য কতটা ঝুঁকি তৈরি করছে আপনার দিক থেকে কোনো সলিউশন যদি আসে। জি, ধন্যবাদ ৭১ টিভিকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। জি, এই যে ঘটনাগুলো ঘটছে এটা আক্রমণাত্মক এবং এটা একটা তথ্যযুদ্ধ, এবং এটা মোকাবেলার একটাই অস্ত্র, যেটা হচ্ছে সময়। সময় একটা দ্রুত ফ্যাক্টর, এবং এই সময়টাই এগুলোকে আমাদের দ্রুততার সাথে মোকাবেলা করতে হবে। আমরা বহু বছর ধরে এ ধরনের আক্রমণের জন্য প্রস্তুত ছিলাম না। এই তথ্য বিকৃতির মোকাবেলার জন্য দরকার প্রস্তুতি, প্রযুক্তি, প্রশিক্ষণ এবং দক্ষতা। এবং আমরা আক্রমণাত্মক একটা পরিস্থিতির শিকার হচ্ছি, এবং প্রথমে আমাদেরকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে হবে এই থেকে উত্তরণের জন্য, এবং প্রথমে দরকার প্রস্তুতি, এবং তারপরে আমরা নিজেদের যখন প্রস্তুত করব, একই সাথে আমরাও তখন এটাকে আক্রমণাত্মক ভঙ্গিতে যখন এগিয়ে যেতে পারবো, তখন এই ধরনের সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। আচ্ছা, খুব চমৎকার কতগুলো পয়েন্ট বললেন। আমি ব্যারিস্টার এইচ.এম. সানজিদ সিদ্দিকী আপনার কিছু আসতে চাই। মানে আমরা প্রস্তুতিমূলক ব্যবস্থা নেব, সময়ের মধ্যেই ব্যাপারটা সলভ করব, তাহলে পরিস্থিতির নিয়ন্ত্রণে আসবে, এটা সত্যিই কাম্য। কিন্তু মুশকিল হচ্ছে দৃশ্যমান যে শাস্তি সেটা নিশ্চিত করার জন্য তো আইন প্রয়োগ করতে হবে। আপনি আইনের মানুষ, আপনার কি মনে হচ্ছে প্রচলিত আইন দিয়ে গুজব ঠেকানো সম্ভব, নাকি সে আইনের মধ্যে কিছু সংযোজন, কিছু সংশোধনের প্রয়োজন দেখেন? সাজেশনটা। জি জি, ধন্যবাদ আপনাকে। বিদ্যমান যে আমাদের আইন রয়েছে, সাইবার নিরাপত্তা আইন ২০২৩, এই আইনটিতে যে ধারাগুলো রয়েছে, ৩১ ধারা রয়েছে, ২৫ ধারা রয়েছে, ২৮ ধারা, ২৯ ধারা, যেখানে বিশেষ করে ৩১ ধারার কথাটা যদি বলি, যেখানে বলেছে যে যদি কোনো মিথ্যা তথ্য উপাত্ত দিয়ে কোনো শ্রেণী বা সম্প্রীতির মধ্যে কোনো আইন শৃঙ্খলা অবনতি ঘটানো হয়, তাহলে সর্বোচ্চ ৫ বছরের শাস্তির বিধান রয়েছে, এবং সর্বোচ্চ ২৫ লক্ষ টাকার পর্যন্ত অর্থদণ্ড দিতে পারে। যদি কোনো এমন কোনো তথ্য উপাত্ত দেওয়া হয় যেটি বাংলাদেশের যে সম্প্রীতি, বিভিন্ন সংখ্যালঘুদের মধ্যে যে সম্প্রীতি, শ্রেণীর মধ্যে সম্প্রীতি, এটি নষ্ট করলে এটিও একটি অপরাধ। এখন শাস্তি যেটি রয়েছে এটি ৫ বছর রয়েছে, আবার ২৯-৩০ ধারায় ২ বছরের কথা বলা হয়েছে। এই শাস্তিটি আসলে বাড়ানো উচিত, কারণ যদি এই শাস্তি, সর্বোচ্চ শাস্তি যে ৫ বছর, এই ৫ বছর শাস্তিতে আসলে এই যে গুজব বা মিথ্যা তথ্য, বিভ্রান্তিমূলক তথ্য যে ছড়ানো হচ্ছে, এগুলো আসলে আমরা যদি এগুলো সমাধান পেতে চাই, আইনের শাস্তির বিধানটি বাড়াতে হবে। আর দ্বিতীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আমি একজন আইনজীবী হিসেবে যেটি মনে করি যে আমাদের এখানে একটি স্বতন্ত্র কমিশন বা একটা সংস্থা, সরকারি সংস্থা প্রতিষ্ঠা করা যেতে পারে, যারা আপনারা যেমন আজকে এই ফ্যাক্ট চেক করছেন বা স্ক্যান করছেন, এরকম এই সরকারি সংস্থার দায়িত্ব হবে যে অনলাইনে বা অনলাইন গণমাধ্যম হোক বা বিভিন্ন ওয়েবসাইটে হোক, যে ফেক নিউজগুলো হচ্ছে বা গুজব তথ্যগুলো আছে, এগুলো তারা সাথে সাথে ডিটেক্ট করবে, এবং যে আইএসপি বা যে হোস্টিং কোম্পানি এগুলোর সাথে জড়িত, ওগুলোর সাথে সাথে তারা শাটডাউন করে দিবে। সো এই বিষয়টি থাকতে হবে, তাহলে জনগণ উপকৃত হবে। কারণ আমরা দেখেছি যে এই গুজব বা স্ক্যামের কনসিকুয়েন্স কিন্তু খুব ভয়াবহ হয়। আমরা ২-৩ বছর আগে আমরা কুমিল্লার এক ঘটনা দেখেছি, যেখানে পবিত্র কোরআন শরীফ অবমাননা নিয়ে, এবং তারপর তো তুলকালাম হয়ে গেল। আপনি খুব ক্লিয়ার কিছু মেসেজ আমাদেরকে দিলেন জনাব ব্যারিস্টার এইচ.এম. সানজিদ সিদ্দিকী। নিশ্চয়ই প্রয়োজন আবারও ফিরবো আপনার কাছে। জনাব হাসান মাহমুদ শামসুদ্দিন, আপনি শুনছিলেন, একটা আইডিয়া কি আপনার কাছ থেকে পেতে পারি কিনা? ধরুন এখন বিনিয়োগ সম্মেলন চলছে, এবং সেই বিনিয়োগ সম্মেলনে দেশ বিদেশের অনেকে আমাদের দেশে আসছেন, এবং এর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি নানা রকমের গুজব, রিউমার চলছে, কোনো জায়গায় লুটপাটের সেই ভিডিও আমরা ভাইরাল হতে দেখছি। সবকিছু মিলে আসলে ঠেকানোর পথটা, প্রস্তুতিমূলক যে তথ্যটা আপনি বললেন, সেটা আসলে কিভাবে সম্ভব হতে পারে তাৎক্ষণিক ক্ষেত্রে? এটা প্রথমেই দরকার হচ্ছে আমাদের মিডিয়াকে ব্যবহার করা। আপনারা যেরকম এই কাজটা করছেন, অন্যান্য যতগুলো মিডিয়া আছে সব মিডিয়া কিন্তু এই কাজ করার জন্য এগিয়ে আসতে পারে। সরকারের সহযোগিতা থাকতে পারে এর সাথে। সরকারে যারা এই ধরনের তথ্য নিয়ে কাজ করছে, তারা মিডিয়ার সাথে সম্পৃক্ত হয়ে এই জিনিসগুলা দ্রুত একটা ব্যবস্থা নিতে পারে।
বিশ্লেষণমূলক চিন্তাভাবনার দক্ষতা বৃদ্ধি, এটা আমরা অবশ্যই করতে পারি একই সাথে। এবং মিডিয়া সংক্রান্ত যে জ্ঞান, এই জ্ঞানটা আমরা বাড়াতে পারি, বিকজ সামনে আমরা কি ধরনের সমস্যা আসতে পারে, কি ধরনের প্রোপাগান্ডা বা অপতথ্য আমাদেরকে দিতে পারে, আমরা এগুলো আগের থেকে আইডেন্টিফাই করতে হবে। আমাদেরকে একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে এবং এগিয়ে যেতে হবে। এই ধরনের আক্রমণ আমরা প্রথমবারের মতো করেছি বলে আমরা মনে হয় একটু অপ্রস্তুত রয়েছি, বাট এতভাবে সমন্বিতভাবে আমাদেরকে আক্রমণ করা হচ্ছে, আমরাও কিন্তু সমন্বিতভাবে এটার মোকাবিলা করতে হবে। এবং এরকম আপনাদের সঙ্গে যুক্ত হওয়ার পর যে আইডিয়াগুলো পাওয়া যাবে সেগুলো হয়তো পরিস্থিতি সামাল দিতে ভূমিকা রাখবে। সবশেষ ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী, আপনার কাছ থেকে একটা আইনি পরামর্শ নিয়ে আমরা আলাপটা শেষ করব। সংক্ষেপে একটু জানতে চাই, ইদানিংকালে আমাদের যত গণমাধ্যম আছে, জাতীয় গণমাধ্যম, সবারই ফটোকার্ড নকল হচ্ছে এবং বাধ্য হয়ে আমাদেরকে সেটা পোস্ট করে বলতে হচ্ছে এটা ফেক। কিন্তু এটা থামানোর ক্ষেত্রে আমরা কি ধরনের আইনি ব্যবস্থা নিতে পারি? জি, যে চ্যানেলের ফটোকার্ডটি ব্যবহার করা হচ্ছে এসব ক্ষেত্রে, সেই সব চ্যানেল বা মিডিয়া কর্তৃপক্ষ তারা ইমিডিয়েটলি যেটা করতে পারেন, তারা আমাদের যে সাইবার নিরাপত্তা আইন আছে, সেই সাইবার নিরাপত্তা আইনে তারা সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে পারেন। এবং যেসব ব্যক্তি, কাদের বিরুদ্ধে মামলাটি হবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে যেটি হচ্ছে যে একটি ফটোকার্ড যিনি তৈরি করছেন, সেই সোর্সটা, যে ব্যক্তি এটার জন্য মূলত দায়ী, তাকে আইডেন্টিফাই করা যাচ্ছে না, বাট মূলত এটি খুব দ্রুত ছড়ানো হচ্ছে, এক প্রোফাইল থেকে আরেক প্রোফাইলে ছড়ানো হচ্ছে। এক্ষেত্রে প্রথমে নির্দিষ্ট যে চ্যানেল, যাদের ফটোকার্ড ব্যবহার করা হয়েছে, তারা একটি এই ওয়ার্নিং দিয়ে বলতে পারে যে এই ফটোকার্ডটি আমাদের তৈরি না, এবং কেউ যদি এটিকে ব্যবহার করে বা এটি যদি শেয়ার করে, তাহলে এটি একটি ফৌজদারি অপরাধ। এটি তাদের যে ফেসবুক পেজ আছে, এই পেজেই তারা আইনের যে রেলেভেন্ট প্রভিশনটা আছে এটা উল্লেখ করে যে এই ফটোকার্ডটা যদি আপনারা কেউ শেয়ার করেন বা ব্যবহার করেন, এই অ্যালার্টটা আসলে করে দিতে হবে নিজেদের পেজটাতে। অনেক অনেক ধন্যবাদ, এবং সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম আপনাদেরকে, এবং কৃতজ্ঞতা যে আপনি আমাকে সময়টা দিয়েছেন। আমাদের সঙ্গে যুদ্ধ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী ছিলেন নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসান মোহাম্মদ শামসুদ্দিন, এবং যেই অপতথ্যগুলো ছড়াচ্ছে সেগুলো বন্ধের পথ আমরা খুঁজছিলাম। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। রবি থেকে বৃহস্পতি সপ্তাহে 5 দিন আমরা রিউমার দূর করতে হাজির হব, ঠিক একই সময়ে একইভাবে। এবং আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটির একটা স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com, এটা, অথবা ফেসবুকে যুক্ত হতে পারেন www.facebook/fakenewsscanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মাথায় রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথেই।